রাজধানী মুদ্রাগুলো তোমরা পড়ে, এগুলো আমি পড়াবো না। সেভেন সিস্টার্স, ভারতের 7টা রাজ্য মনে রাখবো কিভাবে, দেখো ভারতের লিখে রাখো, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য যারা ভারতের থেকে স্বাধীনতা চায় তাদেরকে সেভেন সিস্টার্স বলে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টা রাজ্য যারা ভারতের থেকে স্বাধীনতা চায় তাদেরকে সেভেন সিস্টার্স বলে। এই 7টা রাজ্য মনে রাখার নিয়ম দেখো। আমি ত্রিম অনাম, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, নয়াকার চলো, অরুণাচল। এই 7টাকে সেভেন সিস্টার্স বলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস, ছোট জিনিস শিখাই দিই তোমাদেরকে, বুঝছো? এই যে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুরের সাথে বাংলাদেশ, এই 3টার সাথে আমাদের কোনো সীমান্ত নাই। সবচেয়ে বেশি আসে নাগাল্যান্ড, যার সাথে সীমান্ত নেই পরীক্ষায় আর কি। আর এই 4টার সাথে আছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আর একটা আছে পশ্চিমবঙ্গ। 5টা জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ আছে, বুঝছো? গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন শব্দটা যখন থাকবে তখন তারা মনে করলো যে মাদক দ্রব্য উৎপাদন আর চোরাচালানের সাথে সম্পর্কিত। মায়ানমার, লাওস, থাইল্যান্ড। গোল্ডেন ওয়েজ, বাংলাদেশ, ভারত, নেপাল। গোল্ডেন ক্রিসেন্ট, পাকিস্তান, আফগানিস্তান, ইরান। একটা টেকনিক লিখে দিই, কারণ এত গোল্ডেন দিলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। একটা টেকনিক লিখে দিই, লেখো। আপায় ক্রিসেন্ট টিপ দে, ধরো তোমার বড় আপা আছে, উনি মাথায় ক্রিসেন্ট টিপ দে, তুমি কি বললা? আপায় ক্রিসেন্ট টিপ দে, ক্রিসেন্ট টিপ দে। আফগানিস্তান, পাকিস্তান, ইরান। আপায় ক্রিসেন্ট টিপ দে। ঠিক আছে, আপায় ক্রিসেন্ট টিপ দে, আপায় ক্রিসেন্ট টিপ দে, আপায় ক্রিসেন্ট টিপ দে। আফগানিস্তান, পাকিস্তান, ইরান। ঠিক আছে, ওকে। আচ্ছা, কুষ্টিয়া জেলার 26টা গ্রাম মাদকদ্রব্য উৎপাদন এবং চোরাচালানের সাথে সম্পর্কিত, জন্য এটাকে গোল্ডেন ভিলেজ বলে। থ্রি টাইগার্স, এটা পড়াবো তোমাদের সামনে। জাপান, জার্মানি, ইতালি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করছিল এরা, অক্ষশক্তি বলে এদেরকে। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং। এটা মনে রাখার একটা টেকনিক লেখো, সীতাদহ। সতীদাহ বলি না, ওটা না বলে আমরা সীতাদহ বললাম। এই 4টা দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে রাইজিং, এজন্য এদেরকে ফোর টাইগার বলা হয়। সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। ঠিক আছে, সীতাদহ। ঠিক আছে, সীতাদহ, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। আচ্ছা, সুপার সেভেন ওইটা লাগবে না, এটা দরকার নেই। এবার আসি ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের মধ্যে তোমাদের ইউরোপ মহাদেশটা দেখাই। যেমন প্রথমে জায়গাটা আসো, এই যে নরওয়ে। নরওয়ে, দেখছো? নরওয়ে, এখানে 55,000 হ্রদ আছে। পৃথিবীতে 55,000 হ্রদ আছে।
যে দেশের, এটা হলো নরওয়ের। হ্যাঁ, নরওয়েতে তোমার হচ্ছে আপেল পড়ে থাকে প্রচুর গাছের নিচে। নরওয়ে না, ভুল বললাম, সরি বাবা, ফিনল্যান্ডে। ফিনল্যান্ডে গাছের নিচে প্রচুর আপেল পড়ে থাকে, প্রচুর আপেল হয় ফিনল্যান্ডে, বুঝছো? ফিনল্যান্ডে গাছের নিচে আপেল হয়। আমার ভাই একবার আমার ভিডিও করে দেখেছে, কয় দেখ কত আপেল গাছের তলে পড়ে আছে। ঠিক আছে, আমি তো খাও খাওয়া ভাইতে ভালো লাগে না, আমাকে ভাবি কিছু বানানি এটা দিয়ে। আমি কইতে পারি না, তো আমি লগে লগে ভাবিরে ফোন দিচ্ছি, ওকে ভাবি কেমন আছো, কাছি ভালো। আমি কই তুমি কি বানাইছো, কি বানাইছি মানে, আমি বললাম যে তুমি আপেল দিয়ে কোনো আচার টাচার বানাও নাই। তুই কেমনে জানো? ওকে আমি জানি তুমি আপেল দিয়ে নিশ্চয়ই আচার মাচার বানাইছো। কে কইছো তোরে? আমি কই শোনো, যে দেশে থাকার সময় কাঁচা আম টাম সব খেয়ে লাইতে, এটা দিয়ে এটা বানাইতো ওইটা বানাইতো, ঠিক আছে, গাছের টাম পাইকা হতো না, এটা খেয়ে লাইতে। এখানে গিয়ে নিশ্চয়ই তুমি আপেল দিয়ে কিছু বানাইছো, আরো ফ্রি ফ্রি আপেল পাইছো। ভাই তোর মাথা তো ভালো বুদ্ধি আছে। আমি কই ভালো বুদ্ধি নেই, এগুলো আমি জানি। ঠিক আছে, এই কয়দিন পরে বাঙালি গ্রাস শুরু হয়েছে তো, এনে এনে আপেলই থাকতো না। ফ্রি বাঙালি যে কোনো কিছুর আল্লাহর মতো ব্যবসা বানালে, দেখা যাচ্ছে আপেলের দো পেঁয়াজ, আপেলের এইটা, আপেলের কচু মুসু বানাইয়া, আপেল দিয়ে দুনিয়ার তরকারি মরকারি কি কি বানাইবো, কি কি বানাইবো আপেল দিয়ে, ঠিক আছে। এরপর ওই দেশের মানুষের শিক্ষা দেবো, এরপর গাছের তলা আপেল থাকতো। এরপর আসো সুইডেন। সুইডেন হচ্ছে কি, সুইডেন হলো তোমার পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র। এগুলো নর্ডিক রাষ্ট্র বলে, ঠান্ডা পড়ে, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ে। হ্যাঁ, এই যে ইথুনিয়া, ইথিওপিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই দেশগুলা এই বাল্টিক সাগরের তীরে অবস্থিত। বাল্টিক সাগরে তিনটা দেশ আছে, যেটা এদেরকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। হ্যাঁ, লাটভিয়া, লিথুনিয়া। হ্যাঁ, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এটা মনে রাখার টেকনিক হচ্ছে অল। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এটা হলো বেলারুশ। দেখতে রাশিয়ার মতো বৈশিষ্ট্য বেলারুশ। এই যে ইউক্রেন, এই ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হইতেছে, কন্টিনিউয়াস যুদ্ধ হইতেছে। ইউক্রেন হচ্ছে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়। এটা হলো জার্মানি। পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পোল্যান্ডকে আক্রমণ করার মধ্য দিয়ে। জার্মানি ইতিহাসে বিখ্যাত হিটলারের জন্য। হিটলার, তার বাবা এবং মায়ের মধ্যে সেপারেশন হয়, তখন হিটলার জার্মানিতে চলে আসে। মায়ের সাথে ডাস্টবিনের খাবার খায় ক্ষুধার চোটে। একটা কুকুর এসে সেই ডাস্টবিনের খাবারে যোগদান করে, তখন তার কাছে খুব খারাপ লাগে যে আমিও ডাস্টবিনের খাবার খাই, আমার মাও ডাস্টবিনের খাবার খায়। এমন সময় কিছু ইহুদি এসে হিটলারের মাকে অপমান অপদস্থ করে, যেটা হিটলারের খুব খারাপ লাগে। তখন হিটলার তার মাকে বলে, যারা তোমাকে শিরোধাহানি করে আমি হিটলার তার প্রতিশোধ দিব। এবং হিটলার কিন্তু জার্মানির চ্যান্সেলর হয়। চ্যান্সেলর হওয়ার পরে 60 লাখ ইহুদিকে ধরে এনে বলে, তোদেরকে আমি গুলি করে হত্যা করব না, তোদেরকে যদি আমি গুলি করে হত্যা করি আমার দেশের 60 লক্ষ বুলেট খরচ হবে, বুলেট কিনতে টাকা লাগে। হিটলার 60 লাখ ইহুদিকে বিষাক্ত গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করছে। চিন্তা করতে পারো। ছোটবেলা মায়ের সাথে একটা পেন্টিং স্কুলে গেছে, হেডমাস্টার বলে মানুষের ছবি আঁকলে নিতে পারবো, আমি মানুষের ছবি আঁকতে পারি না, আমাকে আপনি আঁকা শিখান। বলে যে পারে না তাকে আমি নেই না। তো সে বলে আমি স্কুলে আসছি শেখার জন্য, আপনার কাজ হচ্ছে শেখানো, আপনি আমাকে বাদ দিবেন কেন? তাই বিয়াদ্দ ফোলাটা বাইর করে দেয়। তো মা আস্তে আস্তে বলে, মা বলে কি বাবা তোর অন্য স্কুলে নিবো? কয় না, আমি আর অন্য কোনো স্কুলে যাবো না। পরে হিটলার খবর নিয়ে দেখে ওই ইহুদিটাও ওই হেডমাস্টারও একটা ইহুদি। হিটলার ছোটবেলা থেকে ইহুদিদেরকে কখনো দেখতে পারতো না। হিটলারের রাজনৈতিক দল নাৎসি, বুঝছো, গেস্টাপো, গেস্টাপো, হিটলারের পুলিশ বাহিনী, গোপন পুলিশ বাহিনী, গেস্টাপো, হিটলারের গোপন পুলিশ বাহিনী। নাৎসি, এটা হলো রাজনৈতিক দল। নাৎসি বানান কিভাবে লেখে জানো? এভাবে লেখে, নাৎসি। হিটলারের জীবনীমূলক বই হলো মেইন ক্যাম্প। হিটলারের একটা কোটেশন আছে, আমার খুব ফেভারিট কোটেশন, ইফ ইউ ওয়ান্ট টু টেক এ ডিসিশন থিঙ্ক 1000 টাইম, আফটার টেকিং এ ডিসিশন নেভার টার্ন ব্যাক ইভেন ইফ ইউ গেট 1000 ডিফিকাল্টিস। এটা মানে হলো তুমি হাজার চিন্তা করো, হাজার বার চিন্তা করে সামনের দিকে আগাও, একবার আগালে আর কখনো পেছনের দিকে আগাও না, সবসময় সামনে আগাইতে হবে। হিটলার সবসময় বিশ্বাস করতে কি, যুদ্ধই জীবন, যুদ্ধই মরণ। ঠিক আছে, এই হলো ফ্রান্স, যারা ফরাসি বিপ্লবের জন্য বিখ্যাত। ফ্রান্সকে বলা হয়, ফ্রান্সের প্যারিসকে বলা হয় সিটি অফ কালচার। সিটি অফ কালচার বলা হয় প্যারিসকে। ঠিক আছে, এটা হলো আয়ারল্যান্ড, এটা হলো আয়ারল্যান্ড, এটা হলো ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম, ব্রিটিশরা হচ্ছে পৃথিবীতে তাদের পার্লামেন্ট ব্যবস্থা দুই ভাগে বিভক্ত, একটাকে বলে হাউস অব লর্ডস, একটাকে বলে হাউস অব কমন্স। হাউস অব লর্ডস, হাউস অব কমন্স, হাউস অব লর্ডস, হাউস অব কমন্স, লর্ডস, হাউস অব কমন্স। ঠিক আছে, হাউস অব কমন্স। কেমন? এটা হলো স্পেন। একসময় মুসলিমরা অধ্যুষিত ছিল, এখন আর নাই। এই যে বুট জুতার মতো দেখা যায়, যে দেখো ইটালিকে, ইটালিকে দেখতে একেবারে কিসের মতো লাগে, যে দেখো বুট জুতার মতো লাগে ইটালিকে, বুট জুতা কৃতির রাষ্ট্র বলে। তবে একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে ধরো ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে। কই রে বাবা, এই যে অস্ট্রিয়াকে, অস্ট্রিয়াকে প্রবেশদ্বার বলা হয় ইউরোপের। কেন জানো? 7টা দেশের রেল লাইন আসে এটার সাথে মিলিত হয়েছে।
এই জন্য ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে। বুঝতে পারছো? ভিয়েনাকে। বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। লিখে রাখো, বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। ঠিক আছে, ওকে। ককেশাস অঞ্চল, এদেরকে ককেশাস অঞ্চল বলে। নর্ডিক অঞ্চল, ঠান্ডা বেশি পড়ে। ফিনল্যান্ড থেকে ডেনমার্কে আসুন। ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড নর্ডিক রাষ্ট্র। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, নরওয়ে, সুইডেন, ডেনমার্কে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বলে। বাল্টিক রাষ্ট্র, অল বাল্টিক সাগরের তীরে যে তিনটা দেশ অবস্থিত এদেরকে বাল্টিক রাষ্ট্র বলে। বলকান, এটা আসবে না। বলকান শব্দের অর্থ লিখে রাখো উঁচু পর্বত। পর্বতের পাশে এই দেশগুলো, এটা আসে না। শুধু লেখো বলকান শব্দের অর্থ উঁচু পর্বত। বলকান শব্দের অর্থ হচ্ছে উঁচু পর্বত। বলকান শব্দের অর্থ হচ্ছে উঁচু পর্বত। বলকান শব্দের অর্থ হচ্ছে উঁচু পর্বত। ঠিক আছে, বলকান শব্দের অর্থ উঁচু পর্বত। কেমন? এইবার আসো আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি আমরা। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি, দেখি পারে কিনা। বলো, বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তায়ের প্রস্তাবক কোন দেশ? বলতে পারবা? না জানলে আন্দাজি দাও দেখি। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। তোমরা পারো কিনা দেখি। এই প্রশ্নগুলো সলভ করে তারপর তোমাদের সাথে কথা বলবো। চীন। বেল্ট এন্ড রোড কার্যক্রম শুরু করে চীন। এই যে দেখো, চীন তার আশেপাশের সবগুলা দেশের সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি করতে চায়, কারণ সবাই যাতে তার উপর ডিপেন্ডেন্ট থাকে, স্থলপথ এবং জলপথে। এই জন্য বেল্ট এন্ড রোড কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা হয়। কিভাবে জানো বাবা? একটা ভাগ বলা হয় হলো নিউ সিল্ক রোড। লিখে রাখো, বেল্ট এন্ড রোড কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা হয়। বেল্ট এন্ড রোড কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা হয়। বেল্ট এন্ড রোড কার্যক্রমকে দুই শিখানো করা হয়। দেখো, এক নম্বর লেখো নিউ সিল্ক রোড, দুই নম্বর লেখো মেরিটাইম রোড। ভারত কর্তৃক সিকিম। সিকিম খুব সুন্দর জায়গা রে। সিকিমের রাজধানীর নাম গ্যাংকট। লিখে রাখো, সিকিমের রাজধানীর নাম গ্যাংকট। গ্যাংকট, সিকিমের রাজধানী গ্যাংকট। অনেকে সরি গ্যাংটক বলে, গ্যাংকট বলে। গ্যাংটক, টক টক, গ্যাংটক। 1975 সালে কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? বলতে পারবা? কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? তিউনিসিয়া। টিউনিশিয়া, ওকে। এরপরে বল, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালন হয়? সেপ্টেম্বর। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল বলতো? দক্ষিণ আমেরিকা। এবার বলো, তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
কায়রো। এরপর বলো। এটা পারবো না, চন্দ্রজয়ন্তী না, আমি বলছি। মাও সেতুং চীনকে সমাজতন্ত্র ঘোষণা করে কত, বলো কবে? উনিশশো ঊনপঞ্চাশ। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? মান্দারিন। মান্দারিন। টাইমস স্কয়ার, কায়রো। ভারত কর্তৃক সংশোধিত চাঁদ ছবিতে চন্দ্রযানের নাম হচ্ছে অশোক। সমাজতন্ত্র ঘোষণা করে কত? নাম কি ভারত কর্তৃক? এটা পারবো না, চন্দ্রজয়ন্তী না, আমি বলছি। মাও সেতুং চীনকে সমাজতন্ত্র ঘোষণা করে কত, বলো কবে? মাও সেতু চীনকে সমাজতন্ত্র ঘোষণা করে। সমাজতন্ত্র ঘোষণা করে 1941। উনিশশো ঊনপঞ্চাশ। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? মান্দারিন। মান্দারিন। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, বলো তো? এখানে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, কি করছি বলো তো? হ্যাঁ, অনেকে বলে স্যার ইসরায়েল রাষ্ট্র কেন প্রতিষ্ঠা হয়? এটা হলো ইহুদি নেতা রথচাইল্ডকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী একটা চিঠি লিখছেন, বেলফোর নাম ছিল তার। তো সেই চিঠিতে সে বলছে যে ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র করতে চায়, সেখান থেকে ইহুদি রাষ্ট্র হয়েছে। বুঝতে পারছো? 1948 এর জন্য ইসরায়েলের এখন জুতোর মধ্যে দিচ্ছে। কোন দেশকে হাজারদের দেশ বলা হয়, দেখি পারো কিনা? নরওয়েকে। দেশ বলা হয়, দেখি পারো কিনা? লিখছেন ফিলিস্তিনের মাধ্যমে বেলফোর নাম ছিল। ফিলিস্তিনিদের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তার। তো সেই চিঠিতে সে বলছে যে ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র করতে চায়, সেখান থেকে ইহুদি রাষ্ট্র হয়েছে। বুঝতে পারছো? 1948 এর জন্য ইসরায়েলের এখন জুতোর মধ্যে দিচ্ছে। কোন দেশকে হাজারদের দেশ বলা হয়, দেখি পারো কিনা? নরওয়ে। ফিনল্যান্ড। ইউরোপের বৃহত্তম দ্বীপ কোনটা? গ্রিনল্যান্ড, যেটার মালিকানা হলো ডেনমার্কের। গ্রিনল্যান্ড, কিন্তু মজার ব্যাপার হলো এই যে গ্রিনল্যান্ড, এটার কিন্তু কোনো সবুজ না, পুরোটা বরফে ফিনল্যান্ড। ইউরোপের বৃহত্তম দ্বীপ কোনটা? গ্রিনল্যান্ড, যেটার মালিকানা হলো ডেনমার্কের। গ্রিনল্যান্ড, কিন্তু মজার ব্যাপার হলো এই যে গ্রিনল্যান্ড, এটার কিন্তু কোনো সবুজ না, পুরোটা বরফে আচ্ছাদিত। আর আইসল্যান্ড, ওইটা হলো সবুজ পুরোটা। ট্রাফলগার স্কয়ার কোন শহরে অবস্থিত, বলো? ট্রাফলগার স্কয়ার কোন শহরে অবস্থিত, বলো?
ট্রাফলগার স্কয়ার লন্ডন শহরে অবস্থিত। জাপানের পার্লামেন্টের নাম কি? রাইট। ইরানের সঙ্গে পানি চুক্তিটা পারবা না, পড়ে দেখো, আমি দিছি এটা। দেখা যায়, জুয়েল কমেন্ট দেখা যায়। রাশিয়া ইউক্রেনের যে দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে, ক্লাস শেষে নেই, খুশি হওয়ার কিছু নেই। তুমি চাইলেই হতে পারে। ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে। ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে। লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে। লিলি একটা ফুলের নাম, বুঝছো? বিশ্বে কাগজ শিল্পের জন্য বিখ্যাত কানাডা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। দেশ কানাডা, বুঝছো? ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে, লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে। বিশ্বের কাগজ শিল্পের জন্য বিখ্যাত কানাডা, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। ঠিক আছে, কানাডার একটা বিষয় তোমাদের সবাইকে বলে রাখি, কানাডা এমন একটা দেশ যে দেশটা তোমার পৃথিবীতে চিন্তা করে যে পৃথিবীতে যেন প্রচুর পরিমাণে গরম পড়ে, এটা তাদের একটা টার্গেট। কারণ তারা তো পুরোটা বরফাচ্ছাদিত, তখন তাদের ভূমিগুলো জেগে উঠবে এবং তারা চাষ করতে পারবে। এটা হচ্ছে তাদের টার্গেট আর কি, বুঝছো? সো ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে, লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে, বিশ্বে কাগজ শিল্পের জন্য বলা হয় কানাডা, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা। ঠিক আছে, লিখে ফেলি। আচ্ছা, এখন যুক্তরাষ্ট্র নিয়ে বলি। এটা হলো আমেরিকা। দেখছো, আমেরিকা কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ। তো আমেরিকা নিয়ে আমরা একটু লিখি। আমেরিকার ইতিহাস যদি আমরা বলি তাহলে আমরা দেখবো আমেরিকা স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের কাছ থেকে, বুঝছো? আমেরিকা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তো লিখে রাখো, আমেরিকা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 4 জুলাই 1776 সালে। আমেরিকা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 4 জুলাই 1776 সালে। লিখে রাখো, 4 জুলাই 1776 সালে। কেমন? 4 জুলাই 1776 সালে।
হ্যাঁ, তো আমেরিকা যখন স্বাধীনতা লাভ করে তখন আমেরিকাকে দলিল দেয় নাই, তো তারা কি করছে, ব্রিটিশদের কাছে গেছে, ব্রিটিশদের কাছে গিয়ে বলছে যে ব্রিটিশ আমাদেরকে দলিল দাও। তখন ব্রিটিশরা দিতে চায় নাই, তখন ফ্রান্সের মধ্যস্থতায় আমরা দেখতে পাই প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে, প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে, প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে 1783 সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে। সো আমেরিকা স্বাধীনতা লাভ করে 4 জুলাই 1776 সালে। ভার্সাই চুক্তির মাধ্যমে স্বাধীনতা লাভ করে কত সালে? 1783 সালে। এখন তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হলো এই যে আমেরিকা স্বাধীনতা লাভ করে, যিনি আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নায়ক ছিলেন, ওনার নাম হলো জর্জ ওয়াশিংটন। ওনার নাম হলো জর্জ ওয়াশিংটন। ঠিক আছে, জর্জ ওয়াশিংটন কে ছিলেন? জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ছিলেন, যার হাত ধরে আমেরিকা স্বাধীনতা লাভ করে। দেখো, জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ছিলেন, যার হাত ধরে আমেরিকা স্বাধীনতা লাভ করে। এই তোমরা কি আসছো? তোমাদের কাউকে তো ভিডিওতে দেখা যায় না, সব তো ঘুমায় আছে না শুয়ে আছে, আল্লাহ জানে না, লিখতেছো না, আমি তো কিছু বুঝতেছি না। আর বলে আমেরিকাতে না একবার গৃহযুদ্ধ হয়, বুঝছো, দাস নিয়ে। উত্তর আমেরিকা বলে তারা দাসদেরকে শিল্প খাতে ব্যবহার করবে, দক্ষিণ আমেরিকা করবে না। সেজন্য আমেরিকাতে 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত দাস প্রথা নিয়ে কাজ করে আমেরিকা, এবং এটাকে সিভিল ওয়ার বলা হয়, মানে গৃহযুদ্ধ হয় আর কি। তো গৃহযুদ্ধের সময় কিন্তু 1863 সালে আব্রাহাম লিঙ্কন বলে যে মানুষ কখনো মানুষের দাস হইতে পারে না। তো সেজন্য উনি 1863-তে দাস প্রথা বিলুপ্ত করে দেয়, মানে কেউ দাস রাখতে পারে না। জন অ্যাডামস দ্বিতীয় 1863 সালে দাস প্রথা বিলুপ্ত করে দেয় আব্রাহাম লিঙ্কন। চিন্তা করতে পারো, আব্রাহাম লিঙ্কনের একটু পরে, আব্রাহাম লিঙ্কন 1863 সালে দাস প্রথা বিলুপ্ত করে। আব্রাহাম লিঙ্কন বলে মানুষ কখনো মানুষের দাস হইতে পারে না, বুলেটের থেকে ব্যালটই শক্তিশালী। ঠিক আছে, আব্রাহামের, আমরা বারাক ওবামার গল্প শুনি, আব্রাহাম কিন্তু ছোটবেলায় আমেরিকার প্রেসিডেন্ট হতে চাইছে, আমেরিকার প্রেসিডেন্ট হতে চাইছে আব্রাহাম লিঙ্কন। বস্তির স্কুলে লেখাপড়া করতো, তো তো একদিন লিখছে, বস্তির স্কুলে বলছে যে টিচার বললো তোমাদের যার যে স্বপ্ন সেটা খাতায় লিখো। তখন আব্রাহাম খাতার মধ্যে লিখছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। টিচার বলছে বস্তির স্কুলে লেখাপড়া করে এই স্বপ্ন দেখো না। স্কুল থেকে স্যার কইছে, উল্টা দুইটা চড় লাগাই দিত, কইতো তোর বাপের সংসার করে আমার জীবনটা শেষ। এই ঠিক আছে। সো 1861 থেকে 1865 সাল, এটাকে সিভিল ওয়ার বলে, এটাকে সিভিল ওয়ার বলে। ঠিক আছে, এরপরে আসো আরো কিছু বিষয় তোমাদেরকে একটু বলি। আমেরিকার তোমার মানে বর্ণবাদে আচরণ করে, খারাপ আচরণ করে আমেরিকা, বুঝছো, মানুষের সাথে। সেটা আমরা দেখি হলো তোমার মার্টিন লুথার কিং নামে একজন মানুষ আছে, যিনি আমেরিকার কালোদের নেতা ছিলেন। মার্টিন লুথার কিং, ওনাকে জুনিয়র বলা হয় কেন জানো? কারণ আরেকজন আছে মার্টিন লুথার, ওনার নামে শেষে কিং নেয়, উনি আবার খ্রিস্টান ধর্ম প্রচার করতেন জার্মানির। আর মার্টিন লুথার কিং জুনিয়র যিনি, উনি হচ্ছেন খ্রিস্টান ধর্মের যাজক না, উনি হচ্ছেন আমেরিকার বর্ণবাদ আন্দোলনের নেতা। লিখে রাখো, আমেরিকার বর্ণবাদ বিরোধী নেতা। হ্যাঁ, তো ওনার একটা বিখ্যাত ভাষণ আছে যেটাকে বলা হয় আই হ্যাভ এ ড্রিম। আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত ভাষণটিকে দেন মার্টিন লুথার কিং। আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত ভাষণটিকে দেন মার্টিন লুথার কিং। ভাষণটা খুব সুন্দর, মাত্র 35 বছর বয়সে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। চিন্তা করতে পারো, আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত ভাষণটা প্রদান করে। হ্যাঁ, এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, উনি 1964-তে নোবেল পান এবং 1968-তে ওনাকে গুলি করে হত্যা করে ফেলে। হি ওয়াজ ডেড ইন 1968। কেমন, এই জিনিসগুলো মোটামুটি ভাবে আমরা মনে রাখার কি করব, চেষ্টা করব আমেরিকা থেকে। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় লিখে রাখো, আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনার নাম রিচার্ড নিক্সন। রিচার্ড নিক্সন। রিচার্ড নিক্সন কেন বিখ্যাত ছিল? রিচার্ড নিক্সন বিখ্যাত ছিল কারণ হলো, 1 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন? উনি ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। তো অনেকে বলতে পারে স্যার ওয়াটারগেট কি পানি? না, ওয়াটারগেট একটা বিল্ডিং এর নাম। ওই বিল্ডিং এ উনি দুইজন লোক পাঠাইছিলেন যারা ফোনে আড়ি পাতার যত যন্ত্রপাতি আছে সবগুলা টেলিফোনে সেট করে। ঠিক আছে, সো কেন করে? কারণ ওদের ধারণা ছিল রিচার্ড নিক্সন যখন আবার নির্বাচনে দাঁড়াবে তখন ওই ফোনের মাধ্যমে নির্বাচনে কি কলা কৌশল নিচ্ছে সব জানতে পারবে। সো এই জন্য উনি ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। তার মানে বিল্ডিংটা একটা নির্বাচনী অফিস ছিল ডেমোক্রেটদের। ঠিক আছে, আর এই জন্য ওনার এটা ফাঁস হয়ে যাওয়ার পরে ওনাকে প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিশংসন বলে প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দেওয়াকে। অভিশংসন ইংরেজিতে বলে ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট করা হয় মানে প্রেসিডেন্ট পদ থেকে বাদ দেওয়া হয়। ইমপিচমেন্ট মানে প্রেসিডেন্ট পদ থেকে বাদ দেওয়া হয়। বাদ দেওয়া হয়। বলতে পারো স্যার উনি কততম প্রেসিডেন্ট? উনি 37তম প্রেসিডেন্ট ছিলেন। উনি 37তম প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, ইমপিচমেন্ট বা বাদ দেওয়া হয়। কেমন? ঠিক আছে, ওকে। এরপরে লিখে রাখো আমেরিকার 4জন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পান। সর্বশেষ পান বারাক ওবামা, বাকিগুলা লাগবে না। আমেরিকার 4জন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পান, সর্বশেষ পান বারাক ওবামা। আমেরিকার 4জন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পান। 4জন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পান, সর্বশেষ পান বারাক ওবামা। লেখো বাবা, সর্বশেষ পান বারাক ওবামা। ঠিক আছে, সর্বশেষ পান বারাক ওবামা। প্রথম পান হচ্ছে থিওডোর রুজভেল্ট। প্রথম পান হলো থিওডোর রুজভেল্ট। ঠিক আছে, বাকিগুলো লাগবে না, থিওডোর রুজভেল্টও লাগবে না আসলে। হ্যাঁ, আচ্ছা। এরপরে তোমাদেরকে বলি আমেরিকার অঙ্গরাজ্য হচ্ছে 50টা, এই জন্য পতাকায় 50টা স্টার থাকে। আমেরিকার অঙ্গরাজ্য হলো 50টা, এজন্য পতাকায় 50টা স্টার থাকে। স্টার চিহ্ন থাকে কয়টা? 50টা আমেরিকার। কিন্তু ওদের একটা আছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, যেটা একটা স্বাধীন অঙ্গরাজ্য। এই জন্য আসলে আমেরিকার টোটাল অঙ্গরাজ্য 51টা, কিন্তু 50টা অঙ্গরাজ্যে নির্বাচন হয়, জন্য তার 50টা হচ্ছে পতাকায় তারকা থাকে। এবং যে 50টায় নির্বাচন হয় প্রত্যেকটাতে 2টা করে সিনেটর আসন। 50 দুগুণ নোবেল পুরস্কার পান, সর্বশেষ পান বারাক ওবামা। আমেরিকার 4জন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পান। 4জন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পান, সর্বশেষ পান বারাক ওবামা। লেখো বাবা, সর্বশেষ পান বারাক ওবামা। ঠিক আছে, সর্বশেষ পান বারাক ওবামা। প্রথম পান হচ্ছে থিওডোর রুজভেল্ট। প্রথম পান হলো থিওডোর রুজভেল্ট। ঠিক আছে, বাকিগুলো লাগবে না, থিওডোর রুজভেল্টও লাগবে না আসলে। হ্যাঁ, আচ্ছা। এরপরে তোমাদেরকে বলি আমেরিকার অঙ্গরাজ্য হচ্ছে 50টা, এই জন্য পতাকায় 50টা স্টার থাকে। আমেরিকার অঙ্গরাজ্য হলো 50টা, এজন্য পতাকায় 50টা স্টার থাকে। স্টার চিহ্ন থাকে কয়টা? 50টা
আমেরিকার। কিন্তু ওদের একটা আছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, যেটা একটা স্বাধীন অঙ্গরাজ্য। এই জন্য আসলে আমেরিকার টোটাল অঙ্গরাজ্য 51টা, কিন্তু 50টা অঙ্গরাজ্যে নির্বাচন হয়, এই জন্য তার 50টা হচ্ছে পতাকা তারকা থাকে। এবং যে 50টায় নির্বাচন হয় প্রত্যেকটাতে 2টা করে সিনেটর আসন, 50 দুগুণে 100টা আসন। প্রেসিডেন্ট হইতে হলে 435টা রিপ্রেজেন্টেটিভ ভোটের মধ্যে 270টা ভোটের প্রয়োজন হয়, ইলেকটোরাল ভোট। তুমি বলতে পারো স্যার এই যে 270টা ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়, ইলেকটোরাল ভোট কি? আমরা নির্বাচন কমিশন বলি না? নির্বাচন কমিশন আমাদের পদ দেয় এমপি, আর ওদের নির্বাচন পরিচালনা করে ইলেকটোরাল কলেজ। ইলেকটোরাল কলেজ ওদের আমরা নির্বাচন কমিশন বলি, ওরা ইলেকটোরাল কলেজ বলে। তো সেই কলেজে তারা দাঁড়ায়, তাদেরকে রিপ্রেজেন্টেটিভ বলে। এবং 270টা তোমার হচ্ছে ভোট পাইলে তুমি তখন হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন হইতে পারবা। ধাপে ধাপে 2টা স্তরে তাদের নির্বাচন হয়। কেমন? আচ্ছা, এরপরে এটা একটু পড়ে দেখো, এটা একটু পড়ে দেখো। উত্তর আমেরিকা এগুলো একটু আসে তো পরীক্ষার জন্য। কানাডার রাজধানী অটোয়া, মেক্সিকো সিটি, গুয়েতেমালা সিটি। কোস্টারিকা শব্দের অর্থ লেখো, ধনী উপকূল, পরীক্ষা আসে। কোস্টারিকা শব্দের অর্থ কি? ধনী উপকূল। কোস্টারিকা শব্দের অর্থ ধনী উপকূল। আচ্ছা, তোমরা সবাই কি বুঝতে পারতেছো ক্লাস? আমি একটু আনমিউট করি সবাইকে। সবাই ক্লাস বুঝতে পারতেছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। এটা আমাদের মানতে হবে। কারণ হলো, প্রথম কথা হচ্ছে আমরা গরিব দেশে বসবাস করি, আমাদের নিজেদের পেট চালাইতে সবার অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের এখানে জনসংখ্যা বেশি, আমরা চাইলে অনেক কিছু পারি না। আমরা অনেকে মনে করি চাকরি পাইলে আমরা ঘুরতে যাব। চাকরি পাইলে বাংলাদেশের ছেলে ফেলে বিয়ে শাদী করে, জীবনে সংসারের দায়িত্ব আসে প্রত্যেকটা ছেলে এবং মেয়ে সবার জন্য। তারপরে এমন একটা অবস্থা হয়, চাইলেই সে কোথাও ঘুরতে যাইতে পারবে না। এটা পৃথিবীর নিয়ম। এই জন্য আমি মনে করি কি জানো, যেমন আমার মন চায় যে অনেক জায়গায় ঘুরি, কিন্তু এখন আমি পারি না। অনেক জায়গায় গেলে পাহাড়ে উঠলে আমি হাঁপাই যাই, আমার খারাপ লাগে। এই যে একটা ফ্যাক্ট, এই যে একটা নাম্বার, এটাকে তুমি কখনো মানে 40-র পরে তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে মুভ করা বা অনেক কিছু করা। আমরা তো আয়রন ম্যান না যে 24 ঘন্টা ব্যায়াম করব, এগুলো নিয়ে থাকবো, বিষয়টা এরকম না। তোমার আমার সবার একই। দেখা গেছে এই পারিবারিক দায়িত্ববোধ, সংসার জীবন, এগুলো করতে করতে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। এখন আমরা কি করবো আসলে? আমরা কি পৃথিবীর আল্লাহর যে সুন্দর জায়গাগুলো দেখবো না? অবশ্যই দেখবো, ভিডিওতে দেখবো। হয়তোবা তুমি 7টা 8টা 10টা দেশে ঘুরতে পারো, বা 12-15টা দেশে ঘুরতে যেতে পারো, বা 20টা ধরলাম সর্বোচ্চ। তুমি ভিডিওতে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখো ফ্রি টাইমে। ধরো বসে আছো, ফেসবুকিং করে কে কি করছে সেটা না দেখে। ফেসবুকে তো আসলে টক্সিক ছাড়া কিছুই না, সত্যি কথা। এটা টক্সিক জায়গা ফেসবুক, ইদানিং আমার কাছে মনে হচ্ছে গত 10-12 দিন ধরে খুবই টক্সিক। খারাপ খবর ছাড়া কোনো কিছুই দেখি না আমি ইদানিং। পরশ্রী কাতরতা, খারাপ খবর ছাড়া কিছুই দেখি না আমি। সো একটু কষ্ট করে তোমরা একটু ধরো ভ্যাটিকানের একটা ভিডিও দেখলা, হ্যাঁ, একটু কলম্বিয়ার একটা ভিডিও দেখলা, ব্রাজিলের একটা ভিডিও দেখলা, তখন কি হবে জানো? অনেক কিছু তুমি এখান থেকে আস্তে 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 শিখতে পারবা, দেখতে পারবা। আমার তোমার পক্ষে কি বাবা পৃথিবীর 195টা দেশে যাওয়া সম্ভব? কোনোদিন যাওয়া সম্ভব না। আমার ছেলেটা 2 দিন আছে, আমার মেয়েটা মানুষের পা পড়ায় নাই, দ্যাট ইজ অ্যাবসুট। হ্যাঁ, এই জন্য বর্তমান যুগটা লার্নিং স্কোপটা অনেক বেশি। আমার তো মাঝে মাঝে মনে হয় ব্রাজিলের আমাজন বনে যায় যদি উপর দিয়ে ঘুরে দেখতে যেতাম, নিচে দিয়ে না, কেউ যদি উড়ে উড়ে ঘুরে দেখাইতো, নিচে দিয়ে ঘুরে যেত, সাপ ব্যাং কুচ্চা কামড়ায় সব শেষ করে লাগবে আমাদের। মাঝে মাঝে আমার মনে হয় তোমাদেরকে একটু পাঠাই দিই, তোমরা যারা পড়ালেখা করো না তাদেরকে একটু আমাজন বনে রেখে আসি কয়েকদিন, দেখে টেকে আমরা তোমরা চলে আসবা। তুমি যাবো আমাজন বনে? যদি নিয়ে যান যাবো। আর দিয়ে গেলে যাবো না, আড্ডা মারবে এখানে গিয়ে। ঠিক আছে, আমাজন বন তোমার এমন এক বন যেটা বিষাক্ত এবং ভয়ঙ্কর। আমাজন নিয়ে অনেক গল্প আছে আমার, আরেকদিন বলবো। হ্যাঁ, ওটা দিই আর একটু আগে। বলবো। বসো, আজকে একটু বসো। তারপরে আসো ভেনিজুয়েলা। হুগো চ্যাভেজ, সেই বিখ্যাত লোক ভেনিজুয়েলার, যে এতই বিখ্যাত একজন লোক ছিল যে সে দেখতেই পারে না আমেরিকায়, কোনোভাবেই দেখতে পারে না। কলম্বিয়া পৃথিবীতে ড্রাগ মাফিয়ার দেশ। কলম্বিয়া নিয়ে কয়দিন পর পড়তে গিয়ে আমার নিজেরই মাফিয়া মাফিয়া মনে হয়েছে। আমি কি আরে কথা, যে ভয়ঙ্কর, ওরা অস্ত্র মস্ত্র নিয়ে যেভাবে থাকে সিনেমাতে যেরকম দেয় না ওরকম। আমি চিন্তা করি এটা কোনো মানুষের লাইফ হইতে পারে? এটা কোনো মানুষের লাইফ হইতে পারে? আমাকে বিদ্যাবাড়ি লিফটে ওঠার সময় একজন জিজ্ঞেস করছে, স্যার হোয়াট ইজ দ্য বেস্ট ডিসিশন ইন ইউর লাইফ?
এই একটা ছেলে আমাদের 6 তলায় বসে। তা আমি বললাম, দ্য বেস্ট ডিসিশন ইন মাই লাইফ, আই ওয়াজ নট ইনভলভ ইন এনি কাইন্ড অফ পলিটিক্স ইন মাই এন্টায়ার লাইফ। আমি জীবনে কোনদিন পলিটিক্স করিনি আমার জীবনে। তো সবাই বলে আমি নাকি পলিটিক্স করলে ভালো করতাম। তাই বলছে আমি কোনদিন পলিটিক্স করিনি। তো বলে স্যার কেন? আমি বলি, এই জন্য মুক্ত অবস্থায় হাঁটতে পারতেছি। যে দল আসে সেই দল 5 বছর থাকবো, 5 বছর থাকবো না, এটা যদি দেশ হয় তাহলে হইলো। তার থেকে আমরা যারা পলিটিক্স না করে আছি তারাই ভালো আছি, আরামসে ঘুরে যেতে পারছি। আমি যে বিদ্যাবাড়ি থেকে রাত্রেবেলা ক্লাস নিয়ে ডায়াবেটিস রোগী, আমি হাঁটতে হাঁটতে যাবো, আমার কোনো সমস্যা নাই। ইকুয়েডর এবং চিলির সাথে কোনো সম্পর্ক নাই, আর সবগুলো দেশের সাথে সম্পর্ক আছে। লতিফা, থ্যাংক ইউ। আচ্ছা, দক্ষিণ আমেরিকার, এবার তোমাদেরকে আফ্রিকা মহাদেশ নিয়ে বলি। আফ্রিকা আফ্রিকা মহাদেশ কি দেখাইতাম বাবার, এত গিঞ্জি। পৃথিবীতে 54টা দেশ আছে আফ্রিকা মহাদেশে। পৃথিবীর সবচেয়ে বেশি দেশ আছে কোন মহাদেশে জানো? আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশ একটা বিউটিফুল বিউটিফুল কান্ট্রি। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম মোজাম্বিকের, ওখানে দেখলাম একটা ছেলে পাহাড় থেকে নামতেছে, তার বাইকের তেলে স্টপ করা। তো যিনি ভিডিও করতেছে উনি বলছে, এই তুমি বাইক চালাচ্ছ না কেন? কয়, আই ওয়ান্ট টু সেভ মাই ফুয়েল। মানে কি, আমি আমার পাহাড় থেকে ঢাল দিয়ে নামার সময় সে তার ফুয়েল সেভ করতে যাচ্ছে। ওরা কত গরিব চিন্তা করো। ওই এলাকায় যার বাইক আছে সে হচ্ছে সবচেয়ে বেশি ধনী। পুরো এলাকায় মাত্র 2জন লোকের বাইক আছে, চিন্তা করতে পারো। এরপরে দেখো, তোমার আফ্রিকা এমন একটা দেশ, এমন একটা মহাদেশ, যে মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে। স্টুডেন্টরা প্রশ্ন করে, স্যার কেন বলে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ? বুঝলাম না তো স্যার। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কারণ এই আফ্রিকা মহাদেশটা এমন একটা মহাদেশ, যেই মহাদেশে এখনো মানুষ অশিক্ষা কুশিক্ষায় আক্রান্ত। আমার এক বন্ধু আছে আর্মিতে, কর্নেল। সে আমাকে গত বছর এসে আমার অফিসে আসছে, আমার সাথে দেখা করতে। দোস্ত, আমি কই, আফ্রিকা থেকে কেমন লাগলো তোর? দোস্ত, আফ্রিকাতে এবার একটা গল্প বলি তোরে। প্রায় 100 কিলোমিটার যাওয়ার পরে আমি একটা লোকের সাথে দেখা। তারা জিজ্ঞেস করি যে আমি ওই জায়গায় পৌঁছালাম, এটা কত দূরে? সে বললো আরো 300 কিলো দূরে। আমি 300 কিলো দূরের থেকে হাইটে আসতেছি, 2 দিন ধরে সে হাইটে আসতেছে 300 কিলো, পাহাড়ি এলাকা। এবং সে কাঁপতেছে। তো আমার ফ্রেন্ড বলছে, তুমি কি ভয় পাচ্ছ আমাকে দেখে? বলে, ভয় পাচ্ছি না, আমার ক্ষুধা লাগছে। তখন আমার ফ্রেন্ড কিছু খাবার দিছে তাকে, শুকনা খাবার, সেটা সে খাইছে। 2 দিন ধরে সে প্রায় অনাহারে। সে পানি খেয়ে তারপর সে নামাজ পড়ছে। তো আমার ফ্রেন্ডের খুব ভালো লাগছে, তাহলে সে মুসলিম। তখন সে বলতেছে, তোমার বাড়িতে কি আছে? তখন সে বলল যে আমার বাড়িতে 17 জন লোক ছিলাম, আমি সহ 16 জনকে মাইরা মিলিশিয়া বাহিনী মাটির মধ্যে পুঁতে গেছে, আমার 4 বাচ্চা সহ। এবং সেটা আমি জানতাম না। 3 মাস পর আমি বাড়িতে গিয়ে দেখছি যে আমার বাচ্চারা কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। কারণ তার বাড়িতে ফোন দেওয়ার মতো কিছুই নেই, ফোন বা খবর দেওয়ার মতো কিচ্ছু নাই এখানে, এত গরিব সে। তখন আমার ফ্রেন্ড বলে, তারপরেও তুমি নামাজ পড়ছো? বলে, কারণ আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। জীবনের যে কোনো অবস্থায় যাই ঘটুক আমাকে তো নামাজ পড়তে হবে। চিন্তা করো, পৃথিবীতে এখনো কত ইমানদার বান্দা আছে। আফ্রিকার সেই গহীন অংশে এখনো আল্লাহ পাকের ইমানদার বান্দা আছে। চিন্তা করতে পারো যে যে কোনো অবস্থায় তাকে নামাজ পড়তে হবে, এটা সে বলতেছে। আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। চিন্তা করতে পারো কত বিশাল ব্যাপার এটা। এবং এরপরে দেখো, আফ্রিকাতে বাচ্চারা, আমি দেখলাম, আমরা তক্তা বলি গ্রামের ভাষায়, তোমরা কি বলো আমি জানি না। কাঠের তক্তা বলি, তোমরা কি বলো? তক্তাকে শুদ্ধ ভাষায় তোমরা কি বলো? সো ওই তক্তার উপরে বসে তোমার হচ্ছে, তক্তাকে কি বলো তোমরা? লেখো তো। আমরা তক্তা বলি, তোমরা কি বলো? টোক তক্তা বলো নাকি তোমরা? আমি তক্তা বলি আমাদের বাংলাদেশে। তো ওইটার উপরে বসে ওরা লেখে। অনেক বাচ্চা দেখছে আফ্রিকার, তারা কাগজ নেই, মাটিতে লেখে। মোজাম্বিক একটা জায়গা আছে, এখানে এত মালটা হয়, এত মালটা হয়, এত মালটা হয় যে ওখানে নিয়ম হলো, কোনো লোক তোমাকে না বলে যদি মাটির নিচ থেকে পড়ে থাকা মালটা খায়, তাহলে তাহলে তাকে 5 কেজি মালটা কিনতে হবে। এটা পানিশমেন্ট। মানে সবার এত মালটা, কিন্তু মালটা সংশোধন মানে সংরক্ষণ করে যে ওইটা নেই। তো 5 কেজি মালটার দাম বাংলাদেশি টাকায় 2 টাকা। বুঝছো? তো আফ্রিকার কথা বললে আমরা দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার কথা বলতে পারি। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের কবলে পতিত ছিলেন, একজন বিখ্যাত মানুষ ছিলেন। নেলসন ম্যান্ডেলা একজন বিখ্যাত বর্ণবাদী নেতা ছিলেন। এই বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলা, তিনি এতই বিখ্যাত ছিলেন, তাকে যখন দীর্ঘ 27 বছর কারাগারে রাখা হয়, 27 বছর কারাগারে রাখার পরে নেলসন ম্যান্ডেলাকে যখন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়, তখন সাংবাদিকরা প্রশ্ন করে যে, নেলসন, তুমি দীর্ঘ 27 বছর কারাগারে ছিলা, দীর্ঘ 27 বছর কারাগারে থাকার অভিব্যক্তি ব্যক্ত করো। তখন নেলসন ম্যান্ডেলা বলে, আমি দীর্ঘ 27 বছর কারাগারে থাকার কারণে আমার দেশের মানুষকে কেউ আর কালো বলে গালি দিবে না, এজন্যই আমি কারাগারে ছিলাম। আমার দেশের মানুষকে কেউ আর
কখনো অপমান করবে না। আমাদের বাচ্চারা প্রাইমারি স্কুলে আমার জীবনী পড়বে, কারণ তাদের নেলসন তাদের জন্য 27 বছর জেলে ছিল। তার তৃতীয় কথা হচ্ছে আফ্রিকার মানুষ অকৃতজ্ঞ নয়, তারা আমাকে তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করবে। নেলসন ম্যান্ডেলা 1994 সালে যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, 5 বছর দায়িত্ব পালন করেন। 1999 সালে যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেবেন, তখন সবাই জিজ্ঞেস করে, নেলসন 94 সালে ক্ষমতায় আসছো, 5 বছর ছিলা, 99 সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছো, প্রিয় নেলসন আরো 5 বছর থাকো। তখন নেলসন তার সেই বিখ্যাত উক্তিটা করে, জনপ্রিয়তা থাকা অবস্থায় জনপ্রিয় পদ থেকে সরে দাঁড়াও, জনপ্রিয়তা তোমার আজীবন থাকবে। নেলসন ম্যান্ডেলা বলছে, চিন্তা করো, 27 বছর জেলে থেকে 5 বছর আসছিল, আর আমাদের গুলো 1 বছর থেকে 17 বছর আসছিল, তো আবার টেনে নাম তুই নাম, চিন্তা করতে পারো। পলিটিক্স এমন একটা জিনিস, তোমাকে কখন দায়িত্ব ছাড়তে হবে, ইউ নিড টু নো। কখন তোমাকে দায়িত্ব ছাড়তে হবে এটা তোমাকে জানতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আমি কয়েকদিন আগে একটা জায়গায় বলছিলাম, একটা আড্ডায়, যে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে কি পার্সন হইতো, সবচেয়ে নাম করা মানুষ হইতো, এখন উনি নাম করা। বাংলাদেশে ওনার ইমেজটা আমৃত্যু থাকতো যদি উনি লাস্ট বার প্রধানমন্ত্রী না হইতো। এবং উনি যখন লাস্ট বার প্রধানমন্ত্রী হয়, আমার মনে আছে, আমি এখানেই বসে বলছিলাম যে ইট ইজ দ্য গ্রেট মিস্টেক, কারণ শি নিডস টু লিভ। হয় তাকে প্রেসিডেন্ট হওয়া উচিত, অথবা তাকে তার পদটা ছেড়ে দেওয়া উচিত। এখন যে অসম্মানিতটা হয়েছে উনি মেজরিটি পিপলের কাছে, এটা তাহলে থাকতো না। সেজন্য তোমাকে পদ ছাড়া জানতে হবে। আমাদের বাংলাদেশের মানুষের অবশ্য কি, আমরা পদ ধরে রাখতে চাই। যেমন মাশরাফি বিন মুর্তজা, একজন ভালো ক্রিকেটার আমাদের, উনি কিন্তু অবসর নিয়ে মাঠ থেকে যান নাই, গেছে গেছে। তামিম ইকবাল অবসর নিয়ে গেছে, কখন ছাড়তে হয় এই জিনিসটা জানতে হবে, তোমাকে লিভ করা জানতে হবে। সচিন টেন্ডুলকার কি সম্মান নিয়ে বিদায় নিছে দেখো। নেলসন ম্যান্ডেলা কি সম্মান নিয়ে বিদায় নিছে। ব্রিটেনের বিখ্যাত প্রধানমন্ত্রী, হ্যাঁ, ওনার নাম হলো কি বলে, বরিস জনসন, তো অপমান হয়ে গেছে। আরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, আরো আছে, এরা এরা কত সম্মান নিয়ে বিদায় নিচ্ছে। তোমাকে দায়িত্ব ছাড়তে হবে। আমি অভ্রর যদি 70 বছর বয়স হয়, তখন যদি আমি জিকে ক্লাস চালাই যাই, আমি পারবো? আমার ফিটনেস কি পারবে সেটা? আমি কি সেটা ডেলিভারি দিতে পারবো? পারবো না। আমাকে আগে সরে যেতে হবে। সরে যাওয়ার নিয়মটা জানতে হয়। বাবাকে জানতে হয় কখন সন্তানের উপর দায়িত্ব দিব। শাশুড়িকে জানতে হয় কখন বউয়ের হাতে দায়িত্ব দিয়ে আমি বসে থাকবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দায়িত্ব হস্তান্তর, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদেরকে জানতে হয়। আমরা মনে করি সব ধরে রাখবো, চাবির গোছা আমি ধরে রাখবো, কোনোভাবে আমি চাবির গোছা ছাড়বো না। এজন্য কি হয়, উন্নতি হয় না, ডেভেলপমেন্ট হয় না। চাবির গোছা আমি ছাড়তাম না, এজন্য অসম্মানিত হয়। দায়িত্ব ছাড়া দায়িত্ব তৈরি দেওয়া, এটা খুব বড় একটা জিনিস। লিডার তৈরি করা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবার আসো, আমি আফ্রিকা নিয়ে তোমাদের কিছু জিনিস লেখাই দিই, ঠিক আছে? হর্নস অফ আফ্রিকা বলা হয় ইথিওপিয়াকে। হর্নস অফ আফ্রিকা পৃথিবীর 4টা দেশকে বলা হয়, কারণ হচ্ছে ওই গুলার ম্যাপের এরিয়াটা দেখতে হচ্ছে সিংহের মতো, বাট এখানের মধ্যে ইথিওপিয়াটা বেশি আসে, ঠিক আছে? সোমালিয়া, জিবুতি, হ্যাঁ, এরকম 4টা দেশ আছে। পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে। উগান্ডাকে হাজার পাহাড়ের দেশ বলা হয় রুয়ান্ডাকে। হাজার পাহাড়ের দেশ বলা হয় রুয়ান্ডাকে। সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ বলা হয় হারারেকে। সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ বলা হয় হারারেকে, ঠিক আছে? বলতে পারবা যে আফ্রিকায় দ্বিতীয় মাতৃভাষা কার ভাষা? সিয়েরা লিওন। সিয়েরা লিওনের দ্বিতীয় মাতৃভাষার নাম হলো বাংলা ভাষা। সিয়েরা লিওনের দ্বিতীয় মাতৃভাষার নাম বাংলা ভাষা।
লিখছো? দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত। হাজার পাহাড়ের দেশ রুয়ান্ডা। অঙ্কন, হাজার পাহাড়ের দেশ রুয়ান্ডা। সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ বলা হারারেকে। সিয়েরালিওন। এবার লিখো আফ্রিকার সবচেয়ে ধনী দেশ দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার সবচেয়ে ধনী দেশ দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার সবচেয়ে ধনী দেশ দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার সবচাইতে ধনী দেশ দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার রাজধানী হলো তিনটি। আফ্রিকার সবচেয়ে ধনী দেশ দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার রাজধানী হলো তিনটি। দক্ষিণ আফ্রিকার রাজধানী হলো তিনটি। ক নম্বর লেখো প্রিটোরিয়া। প্রিটোরিয়া হলো প্রশাসনিক রাজধানী। তারপরে খ নম্বর লেখো ব্লুমফন্টেন। লেখো বিচার বিভাগীয়। লেখো কেপটাউন আইনসভা। ঠিক আছে, লিখছো বাবারা? আচ্ছা লেখো সুয়েজ খাল মিশরে অবস্থিত। সুয়েজ খাল মিশরে অবস্থিত। সুয়েজ খাল মিশরে অবস্থিত। আফ্রিকার বড় দেশ আলজেরিয়া। সুয়েজ খাল মিশরে অবস্থিত। আফ্রিকার বড় দেশ হলো আলজেরিয়া। সুয়েজ খাল মিশরে অবস্থিত। আফ্রিকার বড় দেশ হলো আলজেরিয়া। সুয়েজ খাল মিশরে অবস্থিত। আফ্রিকার বড় দেশ হলো আলজেরিয়া। তোমরা আসো না, ঘুমাই গেছো? আমাদের মারুফ, নূর, তারপর রিনারে দেখা যাচ্ছে, শান্তারে দেখা যাচ্ছে। বাকিরা আসো তো নাকি ঘুমাই গেছো? আমি তোমাদের নিয়ে থাকি খুব আতঙ্কে 11টার পরে। আল্লাহ জানে তোমরা কি অবস্থা, তোমাদের কোনো যাতে কষ্ট না হয়। তারপর আমার কাছে স্যার নিয়ন্ত্রণ করে হলো আমেরিকা। দক্ষিণ মার্শাল দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা নীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করে হলো আমেরিকা। দক্ষিণ মার্শাল দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা নীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করে হলো আমেরিকা। ঠিক আছে? কেমন? এটা একটা স্ক্রিনশট দাও। কংগ্রেস। তারপর দেখো যুক্তরাষ্ট্রের আইনসভার অন্য কক্ষের নাম কি? সিনেট। হলো বিখ্যাত স্থানগুলো তোমরা পড়ে নিবা, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দাও। বলো এটা যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? দেখো আমি বলে দিচ্ছি, সরি, কংগ্রেস। আইনসভার নাম হলো কংগ্রেস। তারপর দেখো যুক্তরাষ্ট্রের আইনসভার অন্য উচ্চ কক্ষের নাম কি? সিনেট। উচ্চ কক্ষের নাম হলো সিনেট। নরওয়ের উত্তর দিয়ে রাখছি কারণ দেরি হয়ে যায় যে। স্টার্টিং। ফকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক। তোমাকে যদি বলে ফকেটিং কোন দেশের আইনসভা, কি বলবা? ডেনমার্ক। এগুলো উত্তর আমি দিয়ে দিচ্ছি, রাত হয়ে গেছে না? ভারতের আইনসভা নিম্ন কক্ষের নাম কি? লোকসভা। লোকসভা। ভারতের দুইটা পার্লামেন্ট আছে, রাজ্যসভা, লোকসভা। হর্নস অফ আফ্রিকা বলা হয় কাকে? ইথিওপিয়াকে। সিটি অফ লাভ এন্ড লাইটস প্যারিস, এটাকে বলা হয়। পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটা? লাপাজ। বলিভিয়ার লাপাজ। গ্রিসের পূর্ব নাম কি? হেলাস।
তারপরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে কত ভোট লাগে? দেখো 270 ভোট লাগে প্রেসিডেন্ট হতে হলে। তারপর আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকায় কোন দেশটা অবস্থিত? হর্নস অফ আফ্রিকা কোন দেশটা অবস্থিত? আমরা বলবো হলো ইথিওপিয়া অবস্থিত। বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? পোর্ট নোভা। বেনিনের রাজধানীর নাম হলো পোর্ট নোভা। এ লং ওয়াক টু ফ্রিডম, মনে রাখবে, এটা বলে না ইচ্ছা করে কারণ এমসিকিউ ছিল। নেলসন ম্যান্ডেলা এ লং ওয়াক টু ফ্রিডম বইটা লেখ। অ্যান্টার্কটিকা মহাদেশের সক্রিয় আগ্নেয়গিরি, আগুন জ্বলে যেটা, মাউন্ট এরেবাস। আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে, লিখে রাখো, আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে। ঠিক আছে। ডাইচেল্যান্ডের বর্তমান নাম কি? ডাইচেল্যান্ড বর্তমান নাম হলো জার্মানি। জার্মানিকে ডাইচেল্যান্ড বলা হয়। কোনটি পিঙ্ক সিটি নামে পরিচিত? পিঙ্ক সিটি নামে পরিচিত হলো তোমার জয়পুর। কারণ জয়পুরের রাজা একবার ওনার অতিথি আসবে বলে পুরা জয়পুরকে উনি পিঙ্ক কালার দিয়ে সাজাইছিলেন, এজন্য এটাকে পিঙ্ক সিটি বলে। বর্তমানে বিশ্বে তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটা? এটা সবাই ভুল করে, যুক্তরাষ্ট্র। সবাই সৌদি আরব দেয়, বাট এটা হবে যুক্তরাষ্ট্র। পোর্সিয়া সিমসন মিলার কোন দেশের নারী প্রধানমন্ত্রী ছিলেন? পোর্সিয়া সিমসন মিলার, উনি হচ্ছেন জ্যামাইকার প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। দীর্ঘতম নদী মারে ডার্লিং, অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার একটা নদীর নাম মারে ডার্লিং। ঠিক আছে। ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত? ওয়েলিং ওয়াল, ওয়েলিং ওয়াল হচ্ছে তোমার জেরুজালেমে অবস্থিত। ওয়েলিং ওয়াল হচ্ছে জেরুজালেমে অবস্থিত। সাত পাহাড়ের দেশ বলা হয় কাকে? সাত পাহাড়ের দেশ বলা হয় হচ্ছে রোমকে। রোম খুব সুন্দর নিশ্চুপ একটা জায়গা। হ্যাঁ, তো এই ছিল আজকে আমাদের